11 মাস অতিক্রান্ত হল। বাংলাদেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয়। তার একটি মূল্যায়ন থাকে। ইউনূস সরকারের রেজাল্ট শিট কি বলে? এই 11 মাসে ডক্টর ইউনূস কি পেল, বাংলাদেশের জনগণই বা কি পেল? ডক্টর ইউনূস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন, অথচ এই সময়ে তিনি সরকার, রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে। তিনি নিজে সরকার, অথচ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25 ভাগ থেকে 10 ভাগে নিয়ে আসে। তিনি নিজেই নিজেকে 666 কোটি টাকা কর্মকুব দেন, গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর অব্যাহতি দেন, অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে 15% ভ্যাট এবং ট্যাক্স। এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? এই দেশের জনগণের কোনো মূল্য নাই। ডক্টর ইউনূস জনগণকে মূল্য দেয় না, সেটা তো আমরা বলি বারবার। উনি ওনার ইচ্ছা মতো যা ইচ্ছা হয় তাই বলে। কেন বলেন, কি সমাচার, কারোর সঙ্গে কোনো ব্যাখ্যা করেন না, কোনো ব্যাখ্যা দেন না। আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি এখন তাও না। ডিজিএফআই যে মিডিয়া সেল রমরমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের, বঙ্গবন্ধু, শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল, সব খবরই তো জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন এই পর্যায়ে এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি একটি ভিডিও প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক সমালোচনা করে সাদ্দাম হোসেন বলে যে এই গণঅভ্যুত্থানের সরকার ব্যর্থ হয়েছে দেশ পরিচালনায়। সুন্দর সাবলীলভাবে দেশ চলছিল, দেশ পরিচালনা করেছিল সঠিকভাবে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশ অন্ধকারের দিকে ধাবিত হয়েছে, দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি যে সাদ্দাম কি বলল অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে, প্রফেসর ইউনূসের সমালোচনা করে। সবাইকে শুভেচ্ছা। দখল, হত্যা এবং ধ্বংসের 11 মাস অতিক্রান্ত হল। বাংলাদেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয়। তার একটি মূল্যায়ন থাকে। ইউনূস সরকারের রেজাল্ট শিট কি বলে? এই 11 মাসে ডক্টর ইউনূস কি পেল, বাংলাদেশের জনগণই বা কি পেল? ডক্টর ইউনূস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন, অথচ এই সময়ে তিনি সরকার, রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে। তিনি নিজে সরকার, অথচ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25 ভাগ থেকে 10 ভাগে নিয়ে আসেন। তিনি নিজেই নিজেকে 666 কোটি টাকা কর্মকুব দেন, গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর অব্যাহতি দেন, অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে 15% ভ্যাট এবং ট্যাক্স। এই সময়ের মধ্যে তিনি লাইসেন্স নিয়েছেন অনেকগুলো। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির জন্য নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড, এছাড়াও লাইসেন্স নিয়েছেন রিক্রুটিং এজেন্সি, এমনকি বিশ্ববিদ্যালয়েরও। এই হচ্ছে তার অর্থনীতির হাল হকিকত। আর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি? বাংলাদেশে তার সময়ে জিডিপি 36 বছরের মধ্যে সর্বনিম্ন 3.3%। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশের বিনিয়োগ কমেছে 70%, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে 27.8%, মূলধনী যন্ত্রপাতি আমদানির হার কমেছে 25.56%। বাংলাদেশে এডিপি বাস্তবায়নের হার এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। তিনি মেধার কথা বলেন, অথচ এই হলো তার পারফরমেন্স। বাংলাদেশের মূল্যস্ফীতি বর্তমানে 10%, খাদ্য মূল্যস্ফীতিও 10%-এর কাছাকাছি। তিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে প্রচারিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথচ তার পারফরমেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। তিনি সবাইকে উদ্যোক্তা হতে বলেন, অথচ বাংলাদেশে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বর্তমানে সবচেয়ে কম, 8%-এর নিচে। দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন এ ধরনের চটকদার কথা বলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ডক্টর ইউনূস, অথচ তিনি আজকে বাংলাদেশে দারিদ্র ছড়িয়ে বেড়াচ্ছেন, দারিদ্রের বিকেন্দ্রীকরণ ঘটাচ্ছেন, দারিদ্রের বিস্তৃতি করছেন। তার সময়ে বাংলাদেশে এক্সট্রিম পভার্টি রেট 7.7 থেকে গেছে 9.3-তে, ন্যাশনাল পভার্টি রেট 20 থেকে গেছে 22.9-এ। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 30 লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হয়েছে। জাতীয় দারিদ্রের হার গেছে 23%-এ। এটি এতদিন ধরে চলমান দারিদ্রের ক্রমহ্রাসমান প্রবণতার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের খাদ্য উৎপাদন ও প্রবৃদ্ধির হার বিগত 10 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। এর কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা রয়েছে সম্পূর্ণ ঝুঁকির মুখে। শেখ হাসিনা সরকার গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছিলেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায়
প্রায় 8,70,000 মানুষের গৃহের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার। অথচ নতুন করে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের মানুষ গৃহহীন হচ্ছে। নতুন করে গৃহের ব্যবস্থা করে দেওয়া তো দূরের কথা, তার 4 দিনের লন্ডন সফরে 37 রুমের বিল দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। পররাষ্ট্রনীতির দিকে যদি তাকাই, আওয়ামী লীগ সরকার স্থল সীমান্ত সমস্যা এবং সমুদ্র সীমা সমস্যার সমাধান করেছিল, আন্তর্জাতিক বিনিয়োগ এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি নিশ্চিত করেছিল, বাণিজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল, টেকসই জ্বালানি এবং প্রযুক্তি সহযোগিতার ব্যবস্থা করেছিল। ডক্টর ইউনূস বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি অবস্থা করেছেন? 10 মাসে তিনি 11টির অধিক বিদেশ সফর করেছেন। তিনি সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথম সরকার প্রধান যিনি বিদেশে 4 দিন থেকেও তার কাউন্টার পার্টের দেখা করতে পারেননি। এমনকি তিনি জানতেনও না তিনি কোথায় ছিলেন। তিনি বিদেশে যান, বাংলাদেশের সহযোগিতা বাতিল হয়। তিনি বিদেশে যান, বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়ার সংখ্যা কমে যায়। সেনজেন ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিশ্বে শীর্ষে। আবেদনকারীদের মধ্যে প্রায় 54.9% আবেদনই প্রত্যাখ্যাত হয়েছে এই সময়ের মধ্যে। এমনকি ভারত, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবেও বাংলাদেশের ভিসা সুবিধা সংকুচিত হয়েছে। নিজের দেশে জিরো ডেমোক্রেসি, জিরো এমপ্লয়মেন্ট, জিরো রিফর্ম করে দেশের বাইরে গিয়ে তিনি 0-3 তত্ত্ব কপচান। বিদেশি সরকার প্রধানদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক নীতি, পররাষ্ট্রনীতি, বাংলাদেশের জনগণের সুবিধা, বিনিয়োগ এসবের চেয়ে কথা বলার চেয়ে তিনি অধিক সময় ব্যয় করেন তার নিজস্ব 3-0 তত্ত্ব নিয়ে, সোশ্যাল বিজনেস নিয়ে। অবাক করার বিষয়, স্টার্লিংকের সঙ্গে তিনি যখন কথা বলেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে দাবি করেও তিনি প্রস্তাব দেন গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস পার্টনারশিপে। বাংলাদেশের জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান নাকি তার গড়ে তোলা গ্রামীণ সাম্রাজ্যের সিইও? ডক্টর ইউনূস তার অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক 11 মাসের শাসনের সময়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করেছেন, 10 ট্রাক অস্ত্র মামলার রায় পরিবর্তন করেছেন, যুদ্ধাপরাধীকে খালাস দিয়েছেন, অর্থ পাচার ও শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিজেই নিজেকে অব্যাহতি দিয়েছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছেন। অথচ তিনি সবসময় কথা বলে বেড়ান নিরপেক্ষতার কথা, আইনের শাসনের কথা, গুড গভর্নেন্সের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা। তার জব ডিসক্রিপশনে লেখা আছে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, রুল অফ ল, কিন্তু তার এসিআর বলে তার 180 ডিগ্রি বিপরীত। দখলদার সরকারের প্রধান ডক্টর ইউনূস সবসময় বলে বেড়ান হিউম্যান এজেন্সির কথা, মানুষের উপরে ট্রাস্টের কথা। তার মতে তার সোশ্যাল বিজনেস পুরোটাই দাঁড়িয়ে আছে মানুষের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে। অথচ আজ তিনি অবলীলায় বলে বেড়ান 100 টাকায় মানুষের ভোট কেনা যায়, রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়ে সাধারণ মানুষ বোঝে না, ধারণা করে নিতে অসুবিধা হয় না, মানুষের মানবিক মর্যাদার ধার তিনি ধারেন না, মানুষ নিছকই তার কাছে বিজনেস প্রোডাক্ট বা ল্যাব আইটেম। তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলেন, অথচ তার অবৈধ শাসনের 11 মাস সময়ে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার প্রয়োজনও অনুভব করেন না। তিনি বিকেন্দ্রীকরণের কথা বলেন, অথচ বাংলাদেশ সেনাবাহিনীকে পাশ কাটিয়ে করিডোর এবং বন্দরের মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন। তিনি মানবাধিকারের কথা বলেন, অথচ তার সময়ে 11 মাসে প্রায় 3.5 লাখ, প্রত্যেক মাসে 48,000, প্রত্যেক দিন 1560 জন রাজনৈতিক কর্মীকে কারাবন্দী করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 3000-এর অধিক। আইন এবং সালিশকেন্দ্রের রিপোর্ট অনুযায়ী প্রকাশিত মব সহিংসতায় মৃত্যুর সংখ্যা প্রায় 173। তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন, অথচ বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল আধুনিক গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন, অথচ ভোটের আগেই প্রায় অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেন। তিনি নারী ক্ষমতায়নের কথা বলেন, অথচ তার সময় বাংলাদেশে প্রায় 1000-এর অধিক প্রকাশিত ধর্ষণের ঘটনা ঘটেছে। সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা আজকে ফুটবল খেলতেও অনিরাপদ বোধ করে। তিনি নির্বাচিত সরকারের মেয়াদ ঠিক করে দিতে চান, অথচ তার নিজের মেয়াদ জানেন না। ইউরোপ, আমেরিকায় গিয়ে তিনি আধুনিকতা, প্রগতি, অধিকারের পক্ষে কথা বলেন, অথচ দেশে এসে তিনি মৌলবাদীদের তোষণ করেন। এনাফ ইজ এনাফ। দখলদার সরকারের বিদায়ী বাংলাদেশের জনগণের সামনে একমাত্র অপশন। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের মৌলিক শর্তই হলো অবৈধ এই সরকারকে বিদায় নিতে হবে কিংবা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ফ্যাসিস্ট ইউনূসগং যত দ্রুত বিদায় হবে, বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ তত বেশি নিরাপদ হবে। এই সরকার কবে বিদায় নেবে, কিভাবে বিদায় নেবে, তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনিও সোচ্চার হন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে। গেল মাসের 13 তারিখে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিছু কথা বলা হয়েছিল।
আমার বিবেচনায় আমি তখনই বলেছিলাম যে এই বৈঠকের যে সিদ্ধান্তগুলো এসেছে সেখানে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। প্রথমত ডক্টর ইউনূস পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন এপ্রিলে হবে, তারেক রহমান প্রস্তাব দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যদি সব কিছু ঠিকঠাক মতো হয়, যদি সংস্কার ঠিকঠাক মতো হয় এবং অন্য প্রস্তুতি ঠিকঠাক মতো নেওয়া যায়, তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। হবে তেমন কোনো নিশ্চয়তা নেই, সব ঠিকঠাক হলেও নিশ্চয়তা নেই। যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে, মানে একটা ছেলে ভোলানো সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং রমজানের আগের সপ্তাহে যদি হয় তাহলে সেই নির্বাচনের ডেটটা এসে দাঁড়ায় ফেব্রুয়ারির 12 তারিখে, আগামী বছরের। এই যে একটা অনিশ্চিত একটা তারিখ, একটা সম্ভাবনার কথা বলা, এতেই আমার যেন মনে হলো সেই সময় থেকে বিএনপির মধ্যে একটা বিরাট আনন্দের ভাব, এবং ওখানে উপস্থিত, ওখানে থাকা যে বিএনপির নেতৃত্বে যে প্রতিনিধি ছিলেন মিস্টার আমির খুসরো মাহমুদ চৌধুরী, তিনি বললেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট, বিরাট সন্তুষ্ট তারা হয়ে গেল। তারা জনগণকে বলল না যে কেন তারা তাহলে এতদিন জনগণকে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। জনগণের দাবি ছিল ডিসেম্বরের নির্বাচন, এবং সেই দাবিকে ওই সময়ে তার কয়েক মাস আগে থেকেই বিএনপি উচ্চারণ করছিল যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তো ডিসেম্বর থেকে আপনি কেন সরে 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারি করলেন? কারণ আগে তো ডিসেম্বরের দাবিটা আপনি তুলেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে। তো জনগণকে সঙ্গে নিয়ে উত্থাপিত যে দাবি, সেই দাবি থেকে আপনি 2 মাস কেন পেছালেন, কি যুক্তিতে পেছালেন, সেটা কি আপনারা জনগণের কাছে ব্যাখ্যা করেছেন? করেননি, আজও পর্যন্ত করেননি। তারা বলেই নাই, জনগণকে বলার প্রয়োজনই মনে করে নাই যে কেন সেটা ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে হলে ভালো হয়। এই দেশে জনগণের কোনো মূল্য নাই। ডক্টর ইউনূস জনগণকে মূল্য দেয় না, সেটা তো আমরা বলি বারবার। উনি ওনার ইচ্ছা মতো যা ইচ্ছা হয় তাই বলে। কেন বলেন, কি সমাচার, কারোর সঙ্গে কোনো ব্যাখ্যা করেন না, কোনো ব্যাখ্যা দেন না। মানলাম উনি রাজনীতি করেন না, ওনার রাজনৈতিক দল নাই, জনগণের কাছে ওনার কোনো জবাবদিহিতাও নাই, জনগণের কাছে ওনার কোনো কমিটমেন্টও নাই। কিন্তু বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, তাদের তো সে কমিটমেন্ট থাকবে, সেটা আমরা দেখিনি। হতাশ হয়েছি, কিন্তু কি বলবো, আমাদের হাত থেকে তাদের সমস্ত বিকল্প সরিয়ে নেওয়া হয়েছে। যাও, প্রশ্ন হলো এর মধ্যে প্রায় 17-18 দিন পার হয়ে গেছে। এই যে একটা যৌথ ঘোষণা এলো লন্ডন থেকে, ওইখান থেকে ডক্টর ইউনূস দেশে ফিরলেন সফর শেষ করে, হয়তো খুব শিগগিরই আরেকটা সফরও যাবেন। এর মধ্যে এখনো পর্যন্ত ডক্টর ইউনূস কিংবা তার অফিসের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত অথবা লন্ডনের ঘোষণা সংক্রান্ত ঘোষণার পক্ষে এ পর্যন্ত কোনো কর্মকাণ্ড কেউ দেখেছেন? আমি দেখিনি। ডক্টর ইউনূস যেন বেমালুম ভুলেই গিয়েছেন যে লন্ডনে ওনার সঙ্গে কি আলাপ হয়েছে। উনি এখানে এসে অন্য কাজ করছেন। এ দেশের মানুষ যে নির্বাচন নিয়ে টেনশন করছে, এটাকে ওনারা কোনো পাত্তাই দিচ্ছেন না। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ইউনূসের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন 2 দিন আগে। সেই সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয়বস্তু কি হতে পারে? মানে আবহাওয়া কেমন চলবে, গরম আরো বাড়বে কি বাড়বে না, বৃষ্টি নামবে কি নামবে না, নিশ্চয়ই এগুলো আলোচনার বিষয় নয়। হ্যাঁ, দুজনেই বৃদ্ধ মানুষ, হয়তো শারীরিক কুশলাদি তারা বিনিময় করতে পারেন। তারপর মূল আলোচনাটা তো নির্বাচন, কারণ উনি তো প্রধান নির্বাচন কমিশনার, দেশের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি। সেই প্রধান নির্বাচন কমিশনার আজকে সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন। সেখানে উনি বললেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার কেবল সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছু হয় নাই। তো সৌজন্য সাক্ষাৎ হয়েছে, উনি বারবার বলতেছেন যে ওনার সঙ্গে আমার আর কোনো আলাপ হয় না, খালি সৌজন্য সাক্ষাৎটাই হচ্ছে। তো সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন উনি, 1-to-1 বৈঠক করেছেন। তাহলে কেন উনি কি জিজ্ঞাসা করবেন না যে আপনি যে লন্ডন থেকে আসলেন, আপনি ওখানে তো নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন, তাহলে আমরা কি সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিব? এই কথাটা ওনাকে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক ছিল না? উনি খালি একই কথা বলতেছেন যে আমি বয়স্ক মানুষ, আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, হাসপাতালে চলে গেছি, এখান থেকে দেখা করে আসার পরেই এগুলো নানা কাণ্ড কাহিনী। ভাই, উনি অসুস্থ থাকতেই পারেন, মানুষের শরীর যখন, মানুষ তো অসুস্থ হবেই, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সাংবাদিকরা তো এই প্রশ্নটাই করবেন
যে আপনার সঙ্গে নির্বাচন নিয়ে কি আলাপ হলো, কারণ আপনি তো নির্বাচন বিষয়ক ব্যক্তি। উনি এটা নিয়ে কোনো কথা বলেন, কেবল একটা কথা হালকা করে উনি বললেন যে ওনাকে নাকি বলা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখতে। তার মানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে উনি প্রধান উপদেষ্টা নিজে একটা ডেট ঘোষণা করেছিলেন ঈদের আগের দিন। উনি সেটাই আছেন ওখান থেকে নড়েননি আসলে। ওই যে একটা মানে মূলা ঝুলাই দিয়েছেন যে ফেব্রুয়ারিতেও হতে পারে, ওটা আসলে মূলাই আর কিছু না। তো কারণ হলে তো উনি বলতেন যে ফেব্রুয়ারিকে মাথায় রেখে অগ্রসর হই আমরা, আপনি প্রস্তুতি নেন, তারপর যদি না হয় তাহলে পিছিয়ে যাব, কিন্তু সেরকম কোনো কিছু কথা হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে নির্বাচনটা কবে হবে? সাধারণ মানুষ কি ভাবছে? সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমি আমার এই চ্যানেলে একটা জরিপ করেছিলাম আজ থেকে 2 দিন আগে। সেই জরিপে আমার প্রশ্ন ছিল, আমি অন্য একজন ব্যক্তি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটা বক্তব্যকে কোট করেছিলাম। ওখানে ফজলুর রহমান বলেছিলেন যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না। তো আমি প্রশ্ন করেছিলাম দর্শককে অথবা যারা ভোট দিয়েছেন তাদেরকে যে আপনার কি বিশ্বাস হয়? ওখানে দেখা গেল বিশ্বাস হয় এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন 14% লোক, আর বিশ্বাস হয় না এটা বলেছেন 81% লোক, আর 5% লোক মন্তব্য করতে চাননি। ঠিক 2 দিন আগের দেওয়া এই জরিপে অংশ নিয়েছেন 35,000 মানুষ। 35,000 মানুষের মন্তব্যের মধ্যে 81% মানুষ বিশ্বাস করেন না যে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। এটা ভাবুন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে না কোন মাসে হবে সেটা আলোচনা যদি আমরা বাদও রাখি, একটা কথা খালি চিন্তা করেন, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ এক নামে চিনে, সেই লোকটার কথার উপর সাধারণ মানুষ বিশ্বাস রাখতে পারছে না, আস্থা রাখতে পারছে না। তো ডক্টর ইউনূসের জন্য এর চেয়ে ভয়াবহ আর কি তথ্য থাকতে পারে? উনাকে দেশের মানুষ আর বিশ্বাস করে না। যাকে বিশ্বাসই করি না তিনি কিভাবে নির্বাচন করবেন একটা বিশ্বাসযোগ্য? খালি এই কথাটা ভাবুন আপনারা একবার। এই বিষয়টাকে ডক্টর ইউনূস নিজে উপলব্ধি করেন? উনি কি জানেন যে ওনার প্রতি সাধারণ মানুষের আস্থা এখন কোন তলানিতে যেয়ে ঠেকেছে? এই জিনিসটা জানা উচিত। মানুষ আপনাকে নিয়ে কি ভাবে এটা যদি আপনি না জানেন তাহলে আপনার আত্ম উপলব্ধি হবে না। আপনি হয়তো কিছু লোক যারা পরিবেষ্টিত থাকেন তারা হয়তো সারাক্ষণ আপনাকে শোনায় যে আপনার এই দেশে জনপ্রিয়তা এত যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন, এটাই মানুষ চায়, কিন্তু বাস্তবতা সেটা নয়। ডক্টর ইউনূস, আপনার প্রতি মানুষের আস্থা তলানিতে যে ঠেকেছে এখন। এই জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে সেই অনুযায়ী কাজ করুন। সময় শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। আপনি আপনার সেই ইমেজ রিগেইন করতেও পারেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে। আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই। ডিজিএফআই যে মিডিয়া সেল রমরমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল, সব খবরই তো জানি। এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো, কোথায় রংমহলে যাইতো, তাদের কাছ থেকে কী কী উপঢৌকন নিত, সব কথাই তো জানি। এইরকম একটা নেক্সাস, সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিচ্ছেন। এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার, আমি তো বাঁচতে পারবো না, এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে। আপনি এটার উপরে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। আপনি গণমাধ্যম স্বাধীন হলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না, কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না, সেটা করেন। আপনি করেননি, যেটা প্রশ্ন করলেন যে কই এখনো তো হয়নি, তেমন তো কিছু হয়নি, কোনো তো বন্ধ করেনি। কিন্তু আপনি আমাকে যতক্ষণ, যেহেতু এরা দুর্বল, আপনি আগে তাদেরকে দেন, খাওয়ান, খাওয়াই আগে সবল করেন, কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না। এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা, তারপরে যে কারণ যেটা বললেন যে মব, কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে। আজকে একটা কথা বলি, একটা থানা, পুটিয়া থানা, সেটা ঘেরাও করে রেখে দিছে, 8 ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে, কারো কোনো হুঁশ নাই, যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে। তো এইরকম যারা মালিক তারা তো ভাই, আমি তো মানে ফুট করে আমি চলে যাব, মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় 50-60 কোটি টাকা গেছে, আমার এটার কি হবে, পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে। তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে
একই সাবজেক্টের উপর একই মতাদর্শের, আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলে গেছে, আমার বিপরীত কথা বলতে পারতেন, কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না কেন, ইশতিয়াক রেজারা আসতে পারে না কেন, জয় মামুনের উপর নিষেধাজ্ঞা কেন? আপনি বলেন কাগজে কলমে নেই, কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন? মারা গেছে তারা। ইকবাল সুমন চৌধুরী কোথায়? আছে তো, সবাই তো ঢাকায় আছে। মঞ্জুল হাসান বুলবুল কোথায়? আসতে পারে না কেন? আপনি বললাম তো মালিকরাই এমন একটা সেন্সরশিপ করছে। ট্যাগ দেওয়া হয়েছে না ফ্যাসিবাদের দোষর, মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোষর তো আওয়ামী লীগ তো বলতো যে এরা রাজাকার, উল্টাটা রাজাকারের দোষর, তো তখন আসতো কি করে? আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোন টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন? প্রায় টকশোগুলো তো দেখি সব একই কথা, একজনের সাথে একজন শুধু অ্যাড করে, কই একদম অপোজিট কথা তো বলে না। তো কিসের স্বাধীনতা? আগে ছিল এক দিকের ধারা, এখন ভিন্ন দিকের ধারা। আপনি বলছিলেন যে আইন কানুন, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না। যেটি আপনি বলছিলেন যে মব, তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে থাকে? মবের ভয়ে, সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো, টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না। আপনি ফ্যাসিবাদের দোষর বানাইছেন, তো ওরাও তো রাজাকারের, আমাকে বলেনি জামাত বিএনপির দোষর, তো আমি আসছি না টকশোতে, আসতে পারছি তো এখন ওরা পারে না কেন? উমামা ফাতিমা, আমি আপনার একটি পোস্ট, যে পোস্টটা নিয়ে কথা বলছিলাম, সেই পোস্টটা থেকে একটু আমি কোট করি। সেটা হচ্ছে আপনি বলেছেন দলীয় লেজুর প্রেসক্রিপশনের বাইরে আপনি যে ব্যানারে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকে রাজনৈতিক হুমকি, ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো, এবং শেষে আপনি বলছেন যে যাদের সাথে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো। একদিকে আমার কথার সাথে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদবি দিয়ে দর কষাকষি করতো, আপনি সব খবরও পেতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে হেয়ার রোডের সম্পর্ক কি আসলে মামা? সত্যি কথা বলতে আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা আমার পোস্টে কোনো বিষয়ে কথা বলতে, বিশেষ করে শব্দবন্ধুটা হচ্ছে শব্দ খরচ করতে ইচ্ছুক না। আই এম হাইলি আনইন্টারেস্টেড, এবং আমি যে এই প্ল্যাটফর্মের সাথে বর্তমানে সম্পর্কযুক্ত না সেটা জানান দেওয়ার জন্য বেসিক্যালি আমি আমার পোস্টটা দিয়েছিলাম, এবং ওই পোস্টটা পর্যন্তই আমি এই প্ল্যাটফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছি, এবং এই মুহূর্তে এবং হয়তো ভবিষ্যতেও আমি এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। আর তাই আমার এই বিষয়ে বর্তমানে একদমই ইন্টারেস্ট নেই কথা বলার। কয়েক মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন, এই ছাত্র সংগঠন যখন একটি ক্রাইসিসে পড়লো, একটা সমালোচনা হলো তার সদস্যদেরকে নিয়ে, আপনি জানেন আমাদের অনুষ্ঠানে এসে আপনি কিন্তু ডিফেন্ড করেছিলেন এই সংগঠনকে। এখন ঠিক এমন কি হয়ে গেল যে আপনি আর দায়িত্বে থাকতে চাইলেন না, এমনকি নির্বাচনেও আপনি অংশ নিলেন না? না, ওই সময়ে যেটা হয়েছিল, সম্ভবত একজন স্টুডেন্ট মারা যায়। তখন হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যে আচ্ছা প্ল্যাটফর্মের পক্ষ থেকে, যেহেতু এর এত বড় একটা ঘটনা হয়েছে, এখানে আবার যেভাবে করে প্ল্যাটফর্মকে টেনে আনা হচ্ছে, প্ল্যাটফর্মই যেন মদত দিয়েছে একটা এই হত্যাকাণ্ডের পিছনে, এভাবে পলিটিক্যালি মোটিভেট করা হচ্ছে, তখন দায়িত্বশীল হিসেবে আমি তখন এই কথাটা বলেছিলাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তার এই ধরনের কোনো হত্যাকাণ্ডে মদত দেয়নি। যদি এই ছেলেগুলোর কোনো সংযুক্ততা থাকে তাহলে এটা আইনের তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে। কিন্তু পরবর্তীতে দেখাও গেছে তাদের পূর্বে অনেকগুলো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল। এখন বৈষম্যবিরোধীর একটা কোয়েশ্চেন উঠেছিল সম্ভবত কমিটি সংক্রান্ত কোয়েশ্চেন। এখন কমিটি দেওয়ার জন্য তো বিভিন্ন ধরনের টিম ক্রিয়েট হয়েছিল, যে টিমগুলোর আবার আহ্বায়ক সদস্য হচ্ছে মুখ্য সংগঠক, তারা হচ্ছে এই টিমগুলোর এক ধরনের সুপারভিশনের ইয়েতে ছিল। আমি মুখপাত্র হিসেবে আমার হয়তো একটা কনসার্ন জানানোর সুযোগ ছিল, বাট আনফর্চুনেটলি আমি তো কনসার্ন জানিয়ে নিজে কোনো খুব একটা সদুত্তর কখনোই পেতাম না। তো আফটার কয়েকবার কনসার্ন, বেশ অনেকবার কনসার্ন জানানোর পরে দেখি যে এটা আসলে খুব বেশি উত্তর পাওয়া যায় না, এক ধরনের একটা সাইলেন্স ইকো করে চারদিকে। তো আমি আস্তে আস্তে এক ধরনের কমিটি সংক্রান্ত বিষয়ে মাথা ঘামানো ছেড়ে দিই। বাট দেখলাম যে এগুলোর তো আসলে আফটার ইফেক্ট থাকে। তো এখন যারা কমিটি দিয়েছিলেন বা কমিটিগুলো অ্যাপ্রুভ করেছিলেন, তারা কিন্তু নানানভাবে পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়ে গেছেন, তারা কিন্তু আর কোশ্চেনিংগুলোর শিকার হচ্ছেন না। আচ্ছা, কিন্তু যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার সাথে এটার সম্পর্ক সাথেই কমিটিগুলো অ্যাফিলিয়েটেড, তো সেই জায়গা থেকে প্ল্যাটফর্মটাকে কিন্তু এই দায়বদ্ধতাটা বহন করে যেতে হচ্ছে। আমি যেহেতু প্ল্যাটফর্মের দায়িত্বশীল হিসেবে ছিলাম, তো আমি আমি দায়িত্বশীল হিসেবে রেসপন্সটা করেছিলাম। বাট আফটার ওই মাসটার পরে আমি বেশ অনেক কথাবার্তা, অন্তর্ঘাত, অনেক কিছু মোকাবেলা করে আমি আমার যারা আশপাশে মানুষজন ছিল তাদের সাথে আমি বারবার কথা বলেছি, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, আমার বন্ধু বান্ধব ক্লোজ ওয়ান্সের সাথে কথা বলেছি যে আমি তো এই ধরনের অনেক কিছু ফেস করছি, তো আমি এবং দীর্ঘমেয়াদী ভাবে ফেস করছি, একদিন দুই দিন ধরে ফেস করছি। তখন বললো যে তুমি তারা আমাকে নানানভাবে সাজেস্ট করে যে তুমি দেখো, তুমি সিদ্ধান্ত না, যদি মনে করো যে তুমি এখানে পারছো না তাহলে উই আর উইথ ইউ। এখন আমার আশপাশে মানুষজন বলেছে উই আর উইথ ইউ, আমার তো আর বাকি কে আমার সাথে আছে না, ওটা তো আমার
দেখার প্রয়োজন নেই। আচ্ছা, 10 আগস্ট কি আপনি দাবি জানিয়েছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অকার্যকর যেন হয়ে যায়? হ্যাঁ, ওইটা একটা বিশাল, ওইটা দেখলাম ইদানিং ড্র্যাগ করা হচ্ছে যে আমি কেন 10 আগস্টে বলে আবার বৈষম্যবিরোধী মুখপাত্র হলাম। এটা খুবই অদ্ভুত বিষয় যে এটা আমি 2024 সালে 10 আগস্টে বলেছিলাম এবং খুবই জাস্টিফাইড। আমি এখনো পর্যন্ত সমর্থন করবো যে আমার স্টেটমেন্টকে, যে আমি 10 আগস্ট বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে ক্লোজ ডাউন করে এটা আসলে ছড়িয়ে দেওয়া উচিত, ডিসেন্ট্রালাইজ করা উচিত, এবং আমি নিজের স্টেটমেন্টকে সম্পূর্ণ সাপোর্ট করি। এবং 10 আগস্টে যদি এই প্ল্যাটফর্মটাকে ডিসমেন্টেল করে এটা ছাত্র নাগরিকদের আরো ঐক্যবদ্ধ বিশাল প্ল্যাটফর্মে রূপান্তর করা যেত এবং অভ্যুত্থানটাকে আরো ছড়িয়ে দেওয়া যেত এটার মাধ্যমে, তাহলে জনগণের বৃহত্তর অংশকে এই অভ্যুত্থানের মাধ্যমে আসলে অভ্যুত্থানে অংশীদার করে ফেলা যেত। কিন্তু পরে তো স্টিক করলেন না, ঠিক ডিসিশন চেঞ্জ করলেন। হ্যাঁ, পরে এখানে যেটা হয়েছে আপনার, পরে তো 2 মাস আমি প্ল্যাটফর্মের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম না। ইন দ্য মিন টাইম অনেক ধরনের ঘটনা হচ্ছিল, যেমন আওয়ামী লীগ রিলেটেড ইস্যুগুলো আওয়ামী লীগ নানানভাবে রিসার্ফেস করার চেষ্টা করছে, আবার প্রচুর স্যাবোটেজ মোকাবেলা করতে হচ্ছে। এবং তখন আমাকে আমাকে অফার করা হয় যে আমরা এরকম পরিকল্পনা করছি যে আমরা একটা আহ্বায়ক কমিটি করব, আপনি কি এখানে আসতে চান কিনা। আমি বললাম যে মানে আপনারা কি করতে চান। তখন আমাকে যে ধরনের পরিকল্পনাগুলো বলা হয়েছিল যে রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে, বিশেষ করে রাষ্ট্র সংস্কার, ওই সময় তো সংস্কার আলাপটা খুবই প্রমিনেন্ট ছিল, তখন আমি সেখানে সাই দিই। বাট এটা যে এত উপকমিটি সাব কমিটি এত, যাই হোক, এটা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামতটা, আপনাদের ওপিনিয়নটা, আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা। এই নিষিদ্ধ সংগঠনের এই ছাত্রলীগের সভাপতি পলাতক যে ব্যক্তি সাদ্দাম হোসেন, সে পালিয়ে থেকে একদম যে হুঙ্কার দিচ্ছে একটা রুমের মধ্যে বসে, এটা কিভাবে দেখছেন আপনারা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করব, বেশি লম্বা করব না, তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে সাদ্দাম হোসেন সে মানে অনেক অপকর্ম করেছে, অনেক অপকর্মের সঙ্গে সে লিপ্ত ছিল। সে গণঅভ্যুত্থানের পরে কিন্তু পালিয়ে গেছে। জুলাইয়ের এই যে 36 জুলাইয়ের যেই গণঅভ্যুত্থান, তারপরে কিন্তু সাদ্দামের কোনো হদিশ পাওয়া যায়নি। সব নেতাকর্মীদের ফেলে রেখে সে একা প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা। সাদ্দাম হোসেন যেই কথা বলেছে, যেই বক্তব্য রেখেছে, সেই বক্তব্য নিয়ে আপনাদের কি বলার রয়েছে। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।